রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় এবার রাস্তায় মারা যেতে শুরু করেছে অনাহারী মানুষ। পশ্চিম তীরকে ইসরায়েলের অংশে পরিণত করার প্রস্তাব পাশ ইসরায়েলের সংসদে। জটিল থেকে জটিলতর হচ্ছে ট্রাম্পের এপস্টাইন যৌন কেলেঙ্কারি। ইউক্রেনে বিধ্বস্ত ফ্রান্সের যুদ্ধ বিমান। গাজায় এবার রাস্তায় মারা যেতে শুরু করেছে অনাহারী মানুষ। বুধবার জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে কথা। জাতিসংঘ বলেছে, গাজায় বর্তমানে মানব রচিত দুর্ভিক্ষ চলছে। গাজার কমপক্ষে 1/4 মানুষ বর্তমানে দুর্ভিক্ষের শিকার। গাজার স্বাস্থ্য বিভাগ বুধবার জানিয়েছে, সর্বশেষ 24 ঘন্টায় অনাহারে মারা গেছে আরও 10 জন ফিলিস্তিনি। এর আগে একদিনে মারা গেছে 15 জন। এ নিয়ে রোববার থেকে গাজায় অনাহারে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 1/2 শতাধিক। মেডিসিন সায়েন্স ফ্রন্টিয়ার, অক্সফাম, সেভ দ্য চিলড্রেন সহ 109টি সংস্থা বুধবার এক বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, অনাহারে গাজায় গণহারে মৃত্যু শুরু হতে পারে যে কোনো সময়। এসব সংস্থা অভিযোগ করেছে, শত শত খাদ্যবাহী ট্রাক নিয়ে গাজায় প্রবেশের জন্য অপেক্ষা করছে তাদের কর্মীরা। কিন্তু ইসরায়েল আর্মি গাজায় প্রবেশের সব পথ আটকে রেখেছে। এর ফলে কর্মীদের চোখের সামনে ধুকে ধুকে মরছে গাজার মানুষ। অপরদিকে তাদের বেছে নিতে হচ্ছে বিকল্প এমন সব পথ যেখানে রয়েছে মৃত্যুর সম্ভাবনা। আন্তর্জাতিক একটি সংস্থার এক ত্রাণকর্মী গাজার দুর্ভিক্ষের করুণ চিত্র তুলে ধরে বলেছেন, ফিলিস্তিনি শিশুরা তাদের মা বাবাকে বলছে তারা আর বাঁচতে চায় না, তারা বেহেশতে যেতে চায়, কারণ সেখানে গেলে খাবার পাওয়া যাবে। গত মার্চ মাস থেকে ইসরায়েল সমগ্র গাজায় কঠোর অবরোধ আরোপ করে, বন্ধ করে দেয় জাতিসংঘ সহ সমস্ত সংস্থার ত্রাণ কার্যক্রম। সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আর্মি মিলে কিছু ত্রাণ শিবির খুলেছে, আর সেখানে ত্রাণ আনতে যাওয়া 1000-এর বেশি ফিলিস্তিনিদের তারা গুলি করে হত্যা করেছে। পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে যুক্ত করার প্রস্তাব পাশ হয়েছে ইসরায়েলের সংসদ নেসেটে। বুধবার 71/13 ভোটে পাশ হয়েছে এই প্রস্তাবে বলা হয়েছে, পশ্চিম তীর ইসরায়েলের সাথে যুক্ত হলে ইসরায়েল রাষ্ট্র আরও শক্তিশালী হবে এবং ইসরায়েলের নিরাপত্তাহীনতা দূর হবে। ইসরায়েল এর আগেও বেশ কয়েকবার পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে যুক্ত করার উদ্যোগ নিয়েছে, কিন্তু ইউরোপের বিরোধিতার কারণে সেটি বাস্তবায়ন করতে পারেনি তারা। বর্তমানে ফিলিস্তিন নামক যে নামে মাত্র একটি রাষ্ট্র রয়েছে তা হল মূলত এই পশ্চিম তীর। পশ্চিম তীর 1967 সাল থেকে ইসরায়েলের দখলে। তবে ইসরায়েলের দখলে থাকলেও এটিকে কেউ ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি। 1967 সালে ইসরায়েল পশ্চিম তীর দখলে নেওয়ার পর সেখানে এখন পর্যন্ত 7 লাখের বেশি ইহুদিদের বসতি স্থাপন করেছে, আর এটি করা হয়েছে ফিলিস্তিনিদের জায়গা জমি দখল করে। বর্তমানে এসব সেটেলার বা অবৈধ ইসরায়েলিরা প্রতিনিয়ত সশস্ত্র হামলা করছে সেখানকার ফিলিস্তিনিদের। অস্ত্রের জোরে এসব সন্ত্রাসী ইহুদিরা দখল করে নিচ্ছে ফিলিস্তিনিদের ক্ষেত, খামার ও বাড়িঘর। তাদেরকে সহায়তা করছে ইসরায়েল আর্মি। 1967 সালে পশ্চিম তীর ইসরায়েল দখলে নেয়ার পর সেখানে তখন থেকে মোতায়েন রয়েছে হাজার হাজার ইসরায়েলি সেনা। রয়েছে ইসরায়েলের অনেক ঘাঁটি। সেখানে ইসরায়েল নির্মাণ করেছে অনেক কারাগার। এসব কারাগারে ইসরায়েল আর্মি বছরের পর বছর বন্দী করে রেখেছে ফিলিস্তিনি অনেক যুবকদের। নারীদের ধরে এনে নিয়মিত ধর্ষণ করা হয় এসব কারাগারে। পশ্চিম তীরে বর্তমানে মাহমুদ আব্বাসের নেতৃত্বে যে নামে মাত্র ফিলিস্তিনি সরকার রয়েছে তারা মূলত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের দালাল। তাদের নেই কোনো নিজস্ব আর্মি, আছে শুধু পুলিশ বাহিনী। এই পুলিশ বাহিনীও ইসরায়েল আর্মির মতো ফিলিস্তিনের সাধারণ জনগণের বিরুদ্ধে। সম্প্রতি পুলিশের গুলিতে পশ্চিম তীরে নিহত হয়েছে বেশ কয়েকজন ফিলিস্তিনি সাধারণ নারী পুরুষ। পশ্চিম তীরের নামে মাত্র ফিলিস্তিনি সরকার চলে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং বিভিন্ন আরব শাসকদের অনুদানে। ফিলিস্তিনের মাহমুদ আব্বাসের সরকার হল ইয়াসির আরাফাতের সরকারের উত্তরসূরি। ইয়াসির আরাফাত ও তার সরকার একসময় ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতার কারণে প্রতিবাদী শেখ আহমেদ ইয়াসিনের নেতৃত্বে জন্ম নেয় হামাস। তাদের লক্ষ্য অবৈধ আর সন্ত্রাসী ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্ব বিলুপ্ত করা। এজন্য তারা সশস্ত্র যুদ্ধ শুরু করে ইসরায়েলের বিরুদ্ধে। দ্রুত তারা জনপ্রিয় হয়ে ওঠে সমগ্র ফিলিস্তিনে। 2006 সালে ফিলিস্তিনের সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে তারা জয়লাভ করে, কিন্তু ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের দালাল মাহমুদ আব্বাস সরকার হামাসের হাতে ক্ষমতা দিতে অস্বীকার করে। গণতন্ত্রের মুখোশধারী যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব হামাসকে বাধা দেয় ফিলিস্তিনে সরকার গঠনে। এই অবস্থায় মাহমুদ আব্বাসের দল পিএলও আর তাদের পুলিশ ঝাঁপিয়ে পড়ে হামাসের ওপর। শুরু হয় গৃহযুদ্ধ।
এই গৃহযুদ্ধে হামাস গাজা দখল করে এবং 2007 সাল থেকে তারা গাজার শাসন পরিচালনা করে আসছে, কিন্তু গাজার সীমান্তে থাকা ইসরায়েল তাদেরকে বিচ্ছিন্ন করে রাখে সমগ্র বিশ্ব থেকে। গাজা পরিণত হয় বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগারে। প্রায় গাজার হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে সেই থেকে। এই যুদ্ধ চূড়ান্ত রূপ নেয় 2023 সালের 8 অক্টোবর। পরবর্তী ইতিহাস হল যুক্তরাষ্ট্র আর পশ্চিমাদের অস্ত্রে ও অর্থে ইসরায়েল সমস্ত গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। বর্তমানে সর্বাত্মক অবরোধ আরোপ করে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সেখানকার সাধারণ মানুষের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র ও তার মিত্র বিভিন্ন দেশ আজ যেন দৃঢ় প্রতিজ্ঞ গাজার 20 লাখের বেশি ফিলিস্তিনের চিরতরে শেষ করে দিয়ে ইসরায়েলের নামক রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আর তাদের এ কাজে সহায়তার জন্য গত মে মাসে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় $3.2 ট্রিলিয়ন অস্ত্র ক্রয় সহ বিনিয়োগ চুক্তি করেছে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমে জড়িয়ে পড়ছেন জেফ্রি এপস্টাইন যৌন কেলেঙ্কারিতে। অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি ট্রাম্পকে বলেছেন, এপস্টাইন কেসে অনেকের সাথে তার নামও রয়েছে, তবে এপস্টাইনের মধুচক্রে কারা যাতায়াত করত তাদের নামের কোনো তালিকা উঠে আসেনি এপস্টাইন মামলায়। গত মে মাসে ডোনাল্ড ট্রাম্পের সাথে এক বৈঠকে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি ট্রাম্পকে জানান এই তথ্য। বুধবার গোপন সূত্রে এ খবর প্রকাশ করেছে CNN। এদিকে ফ্লোরিডার এক বিচারক এপস্টাইন মামলার নথিপত্র প্রকাশ করতে অস্বীকার করেছেন। যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয় চলতি সপ্তাহে ফ্লোরিডা, নিউ ইয়র্ক সহ বিভিন্ন আদালতকে অনুরোধ করে জেফ্রি এপস্টাইন মামলার সব নথিপত্র প্রকাশ করার জন্য, কিন্তু বুধবার ফ্লোরিডার রবিন জোসেনবার্গ নামক এক বিচারক বলেন এইসব ডকুমেন্ট প্রকাশ করা যাবে না। অপরদিকে ডেমোক্রেটদের সাথে অনেক রিপাবলিকান কংগ্রেসম্যানও যোগ দিচ্ছেন এপস্টাইন যৌন কেলেঙ্কারির ডকুমেন্ট প্রকাশ্যে আনার জন্য। ইউক্রেনকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম দিতে যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। এর মধ্যে রয়েছে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ও অ্যান্টি ড্রোন মিসাইল সিস্টেম। রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ শুরুর পর ইউক্রেনকে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠন করা হয় ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপ। চলতি সপ্তাহে 18তম বৈঠক করেছে 52টি দেশের এই গ্রুপ। গত ফেব্রুয়ারির পর এই বৈঠকে প্রথমবারের মতো যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে অবরোধ আরও কঠোর করা এবং ইউক্রেনকে অধিকার সামরিক সহায়তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জার্মানি ইউক্রেনকে 5টি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম সরবরাহ করবে। এসব মিসাইল তারা সংগ্রহ করবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। রাশিয়া জার্মানিকে সাবধান করেছে ইউক্রেন বিষয়ে বাড়াবাড়ি বন্ধ করার জন্য। মস্কো বলেছে জার্মানি ধীরে ধীরে নাৎসিবাদের দিকে ফিরে যাচ্ছে। এদিকে ফ্রান্স যখন ইউক্রেনকে নতুন করে মিরেজ 2000 যুদ্ধ বিমান সরবরাহের ঘোষণা দিয়েছে, তখন মঙ্গলবার ইউক্রেনের আকাশে বিধ্বস্ত হয়েছে একটি মিরেজ 2000 বিমান। এসব বিমান ফ্রান্স ইউক্রেনকে দিয়েছে গত ফেব্রুয়ারি মাসে। ফ্রান্সের কাছে বর্তমানে 26টি মিরেজ 2005F যুদ্ধ বিমান রয়েছে। এসব যুদ্ধ বিমান 2029 সালে অবসরে পাঠানোর কথা রয়েছে, তবে ফ্রান্স এসব বিমান বর্তমানে সরবরাহ করবে ইউক্রেনকে। পশ্চিমা বিশ্ব তাদের বিপুল পরিমাণ অস্ত্র ইউক্রেনকে দিয়েছে, যেগুলোর মেয়াদ শেষের পথে ছিল। এছাড়া সম্প্রতি মেয়াদ শেষ হয়ে যাওয়া অনেক অস্ত্র ইউক্রেনকে দিয়েছে তারা। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে গ্রেপ্তারের একটি AI জেনারেটেড ভিডিও সাড়া ফেলে সামাজিক মাধ্যমে। আর এই ভিডিও আর ছবি গোটা বিশ্বের নজরে আনেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রহস্যজনক সেই পোস্টের জট এবার খুলতে শুরু করেছে। ট্রাম্পের এই উদ্দেশ্য প্রণোদিত কার্যক্রম হঠাৎই অর্থবহ হয়ে উঠল, কারণ ওবামার বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন রাজনীতিতে আবারও উত্তেজনা সৃষ্টি করেছেন ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। Presidents and prime ministers and various other forms of তবে এই অভিযোগের কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি ট্রাম্প। কোনো প্রমাণ ছাড়াই হোয়াইট হাউসে এক বক্তৃতায় এই বিস্ফোরক দাবি সবার সামনে উপস্থাপন করেন তিনি। গত সোমবার নিজের ট্রুথ সোশ্যালে একটি ভিডিও পোস্ট করে বারাক ওবামার ওপর সরাসরি আক্রমণ করেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকদের ধারণা, এই অভিযোগের পূর্বাভাস হিসেবেই সেই AI এর তৈরি ছবি পোস্ট করেছিল ট্রাম্প।
ভিডিওটিতে দেখা গেছে শুরুতে ওবামা বলছেন বিশেষত প্রেসিডেন্ট আইনের ঊর্ধ্বে। এরপর ভিডিওতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনীতিবিদদের কণ্ঠে শোনা যায় আইনের ঊর্ধ্বে কেউ নয়। কৃত্রিমভাবে তৈরি দৃশ্যে দেখা যায় এফবিআই এজেন্টরা সাবেক প্রেসিডেন্ট ওবামাকে হ্যান্ডকাফ পরিয়ে গ্রেপ্তার করছে। একই সময়ে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনরত ট্রাম্প পেছনে বসে হাসছেন। ভিডিওর শেষে দেখা যায় ওবামা কারাগারের ভেতরে কমলা রঙের জাম্পস্যুট পরে দাঁড়িয়ে আছেন। গত মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, সবকিছুই পরিষ্কার, ওবামা দোষী। তারা আমাদের নির্বাচন বিভ্রান্ত করতে চেয়েছিল, এমন কিছু রয়েছে যা আগে কখনো দেখা যায়নি। এটি ছিল রাষ্ট্রদ্রোহ। তার অভিযোগের ভিত্তি হিসাবে তিনি গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের একটি মন্তব্যকে উল্লেখ করেছেন। গত শুক্রবার গ্যাবার্ড বলেছিলেন 2016 সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ সংক্রান্ত গোয়েন্দা তথ্য যাচাইয়ের জন্য তিনি ওবামা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নাম বিচার বিভাগের কাছে পাঠাবেন। গ্যাবার্ড কিছু নথি প্রকাশ করে দাবি করেন ট্রাম্পকে দুর্বল করতে ওবামা প্রশাসনের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা রাষ্ট্রদ্রোহমূলক ষড়যন্ত্রে অংশ নিয়েছিলেন। তবে ডেমোক্র্যাটরা এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। ওবামার মুখপাত্র প্যাট্রিক রোডেনবুশ এর কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এই আজগুবি অভিযোগগুলো হাস্যকর। এটি কেবল মানুষের মনোযোগ সরাতে একটি দুর্বল প্রচেষ্টা। প্রসঙ্গত ট্রাম্প এর আগেও বহুবার ওবামার বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ এনেছেন। তবে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম তিনি এতটা সরাসরি ওবামাকে অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়েছেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো 2017 সালে একটি প্রতিবেদনে জানায়, রাশিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে হ্যাকিং ও বট ফার্মের মাধ্যমে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছিল। তবে সেই প্রতিবেদনেই বলা হয় রাশিয়ার এই চেষ্টার প্রভাব ছিল সীমিত। ভোটের ফলাফলে এর সরাসরি কোনো প্রভাব পড়েছে এমন প্রমাণ তারা পায়নি। 2020 সালে প্রকাশিত সিনেট গোয়েন্দা কমিটির এক দ্বিদলীয় প্রতিবেদনে বলা হয় রাশিয়া ট্রাম্পকে সহায়তা করতে রিপাবলিকান রাজনীতিক পল ম্যানাফোর্ট, উইকিলিক্স সহ একাধিক মাধ্যম ব্যবহার করেছিল। তবে ওবামার মুখপাত্রের ভাষ্য অনুযায়ী গ্যাবার্ড যেসব নথি প্রকাশ করেছেন তাতে কোথাও প্রমাণ নেই যে রাশিয়া ভোট জালিয়াতির মাধ্যমে সরাসরি নির্বাচনকে প্রভাবিত করেছিল। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নির্বাচনকে কেন্দ্র করে রাষ্ট্রদ্রোহ, ষড়যন্ত্র ও বৈদেশিক হস্তক্ষেপের বিতর্ক নতুন নয়, কিন্তু এবার সরাসরি ওবামার নাম নিয়ে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা নিঃসন্দেহে রাজনৈতিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। এই মন্তব্য কেবল ট্রাম্প ওবামার ব্যক্তিগত সংঘাতই নয়, বরং আগামী নির্বাচনের আগে রিপাবলিকান ডেমোক্র্যাট সংঘাতের পূর্বাভাসও দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নজর এখন ওয়াশিংটনের কংগ্রেস ও বিচার বিভাগের দিকে। তারা কি পদক্ষেপ নেয় এবং এই বিতর্ক রাজনৈতিক মাঠে কতদূর গড়ায় সেটাই এখন দেখার বিষয়। রাশিয়ার পূর্বাঞ্চলে 49 জন আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। দুপুরে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ইন্টারফ্যাক্স ও তাস সহ দেশটির বেশ কয়েকটি বার্তা সংস্থা কর্তৃপক্ষের বরাতে জানায় উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে ও এতে থাকা 49 জন আরোহীর কেউই বেঁচে নেই। স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানিয়েছে সাবিরে ভিত্তিক আঙ্গারা নামে বিমান সংস্থা দ্বারা পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের দিকে যাওয়ার সময় রাডার স্ক্রিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে 5 শিশু সহ 43 জন যাত্রী ছিলেন। এছাড়া এতে 6 জন ক্রু ছিলেন।
বন্দুকের মুখে বাংলাদেশি মুসলমানদের ঠেলে দিচ্ছে ভারত, এমন গুরুতর অভিযোগ উঠেছে আন্তর্জাতিক মহলে। বিচার ছাড়াই ভারত থেকে বাংলাদেশে পাঠানো হচ্ছে শত শত মানুষকে। এই তথ্য দুই দেশেরই কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 2016 সালে হিন্দু ভারতের রাজনৈতিক দল বিজেপি আসামের রাজ্যে ক্ষমতায় আসে। এরপর থেকে এই উত্তেজনা বেড়েছে। আসামের 3.1 কোটি মানুষের মধ্যে 1/3 বেশি মুসলমান, যা ভারতের অন্য যে কোনো রাজ্যের তুলনায় বেশি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, মে মাস থেকে 300-র বেশি মুসলিমকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। তিনি বলেন, এই প্রক্রিয়া আরও জোরদার করা হবে, আমাদের রাজ্য রক্ষায় আরও সক্রিয় হতে হবে। মানবাধিকার কর্মীরা বলছেন, এসব বহিষ্কার বেআইনি এবং জাতিগত পরিচয়ের ভিত্তিতে পরিচালিত। অভিযোগ, টার্গেট করা হচ্ছে বাংলা ভাষাভাষী মুসলিম শ্রমজীবী মানুষদের। আসামের রাহিমা বেগম জানালেন, কিভাবে পুলিশ তাকে জোর করে সীমান্তে নিয়ে যায় এবং জলাভূমিতে নামিয়ে দিয়ে গুলি করার হুমকি দেয়। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি জানিয়েছে, মে মাস থেকে এখন পর্যন্ত 1600-র বেশি মানুষকে সীমান্তে ঠেলে দিয়েছে ভারত। এদের মধ্যে শতাধিক মানুষ ভারতীয় বলেও শনাক্ত হয়েছে। ভারত বলছে তারা অবৈধ অভিবাসী ফেরত পাঠাচ্ছে, কিন্তু বাস্তবে যাচাই বাছাই ছাড়াই এই অভিযান চলছে বলে অভিযোগ মানবাধিকার কর্মীদের। নয়াদিল্লি ভিত্তিক আইনজীবী সঞ্জয় হেগড়ে বলেন, যতক্ষণ না অন্য দেশ গ্রহণে রাজি হয় কাউকে ফেরত পাঠানো আন্তর্জাতিক আইন লঙ্ঘন। তবে ভারত সরকারের অবস্থান আগেও সমালোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে রোহিঙ্গা প্রত্যাবাসনের সময়। এবার টার্গেট বাংলাদেশি বংশোদ্ভূত মুসলমানেরা। গুজরাটে আটক হয়েছেন 6000-এর বেশি মানুষ। মুম্বাই থেকে সামরিক বিমানে করে ত্রিপুরা সীমান্তে পাঠানো হয়েছে নাজিমুদ্দিন মণ্ডলকে। মানবাধিকার কর্মী হর্ষ মন্দার বলছেন, বাংলা ভাষাভাষী মুসলিমদের পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে। এটি ঘৃণার রাজনীতির অংশ। বাংলাদেশ ভারত সীমান্তে এখন উদ্বেগ ও মানবিক সংকটের নতুন নাম জোরপূর্বক প্রত্যাবাসন। শান্তি ও মানবাধিকারের নামে প্রতিবেশী সম্পর্ক যখন চাপের মুখে, তখন দুই দেশের জনগণই চায় সঠিক সমাধান। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় এবার 3 ধাপে গিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত দেশ ফিলিস্তিন ও আফ্রিকার দেশ ইরিত্রিয়া। তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, দ্বিতীয় স্থানে জাপান ও দক্ষিণ কোরিয়া, আর ইউরোপের 7টি দেশ তৃতীয় স্থানে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের অবস্থান নিয়ে হেনলি পাসপোর্ট সূচক প্রকাশিত হয়। যে দেশের পাসপোর্টধারীরা বিনা ভিসায় সব থেকে বেশি দেশে যাতায়াত করতে পারেন, সেই দেশের পাসপোর্ট তত বেশি শক্তিশালী। গত মঙ্গলবার হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে প্রকাশিত তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় গত বছরের চেয়ে 3 ধাপ এগিয়েছে বাংলাদেশ। বর্তমানে বিশ্বের 94তম শক্তিশালী এই পাসপোর্টে বিশ্বের 39টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যাবে। এর আগে 2024 সালে 97তম হয়েছিল বাংলাদেশের পাসপোর্ট, যা এবার 3 ধাপ উপরে উঠে চলে এসেছে 94তম স্থানে। এদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আবারও শীর্ষস্থানে রয়েছে এশিয়ার দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। ভিসা ছাড়াই বিশ্বের 193টি রাষ্ট্রে যাওয়ার সুযোগ রয়েছে সিঙ্গাপুরের পাসপোর্টধারীদের। এই তালিকায় দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। ইউরোপীয় ইউনিয়নের 7টি দেশ ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে। ইউরোপীয় দেশ অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন চতুর্থ এবং নিউজিল্যান্ড, গ্রিস ও সুইজারল্যান্ড যৌথভাবে 5ম স্থানে রয়েছে। যুক্তরাজ্য রয়েছে 6ষ্ঠ স্থানে।
যেসব দেশে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা ফ্রি তার মধ্যে রয়েছে ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ফিজি, সামোয়া, ভানুয়াতু, কুক দ্বীপপুঞ্জ, হাইতি, জ্যামাইকা ও কিছু দ্বীপরাষ্ট্র। এগুলোর মধ্যে ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা ছাড়া অধিকাংশই আফ্রিকার বিভিন্ন দ্বীপ, যেখানে বাংলাদেশি ভ্রমণ পিপাসুদের গন্তব্য নয়। তাই বলা যায় 3 ধাপ এগোলেও ভ্রমণ পিপাসুদের জন্য এই খবর খুব সুবিধার নয়। বিশ্বে পাসপোর্ট শক্তির প্রতিযোগিতায় আরও অনেক পথ পাড়ি দিতে হবে বাংলাদেশকে। চীনের উপকূলীয় জ্বালানি অনুসন্ধানে বড় সাফল্য দেখা দিয়েছে। মহাসাগরের দক্ষিণাঞ্চলে নতুন একটি লিথোজনিক তেলক্ষেত্র উৎপাদনে এনেছে চায়না ন্যাশনাল অফশোর অয়েল কর্পোরেশন। 10 কোটির বেশি টন রিজার্ভ সহ এটি চীনের উপকূলীয় অঞ্চলের সবচেয়ে বড় আবিষ্কার। এই প্রকল্পের সফল সূচনা চীনের উপকূলীয় জটিল তেলক্ষেত্র উন্নয়নে নতুন অধ্যায় সূচিত করেছে। এটি দেশের সবচেয়ে বড় উপকূলীয় তেলক্ষেত্র বোহাই সাগর তেলক্ষেত্রকে বছরে 4 কোটি টন তেল উৎপাদনে লক্ষ্যে সহায়তা করবে। গুগলের ব্যবসায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া স্পষ্ট। 2025 সালের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে জানানো হয়েছে এআই এখন কোম্পানির প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি। গুগলের ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তা এখন বড় চালিকা শক্তি। গুগলের মূল প্রতিষ্ঠান আলফাবেট আয় করেছে $96.4 বিলিয়ন, যা আগের বছরের তুলনায় 14% বেশি। আর এই উন্নতির পেছনে বড় অবদান এআই প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ। প্রেস বিবৃতিতে গুগলের সিইও সুন্দর পিচাই বলেন, গুগলের ব্যবসার প্রতিটি অংশেই এআই রাখছে ইতিবাচক প্রভাব। জনপ্রিয় হয়েছে সার্চ রেজাল্টে সংক্ষিপ্ত উত্তর তৈরি করা এআই ওভারভিউজ ফিচার। 40টিরও বেশি ভাষায় এটি ব্যবহার করছেন 200 কোটির বেশি মানুষ। চ্যাটভিত্তিক সার্চ সেবা এআই মোডের মাসিক ব্যবহারকারী এখন 10 কোটির বেশি। পাশাপাশি গুগলের ফ্ল্যাগশিপ এআই অ্যাপ জেমিনি এর সক্রিয় ব্যবহারকারী 45 কোটি ছাড়িয়েছে। প্রতিদিন বেড়েই চলেছে ব্যবহার। এআই সেবা বাড়াতে গুগল বাড়াচ্ছে অবকাঠামোতে বিনিয়োগও। 2025 সালের জন্য মূলধন ব্যয় পরিকল্পনা বাড়িয়ে করা হয়েছে $85 বিলিয়ন। আলফাবেটের প্রধান অর্থ কর্মকর্তা আনাত আশকেনাজি জানান, সার্ভার ও ডেটা সেন্টার তৈরিতে গতি আনার লক্ষ্যে এই সিদ্ধান্ত। জেমিনি 2.5 মডেলে এসেছে নতুন ফিচার ভিও নামের ভিডিও জেনারেশন টুল, যেটি ব্যবহার করে ইতিমধ্যে তৈরি হয়েছে 7 কোটির বেশি ভিডিও। ইউটিউব শর্টসে প্রতিদিন ভিউ হচ্ছে 200 বিলিয়নের বেশি। ফলে কিছু দেশে ইনস্ট্রিম ভিডিওর চেয়েও বেশি আয় দিচ্ছে শর্টস। এআই ভিত্তিক টুল ব্যবহারে এগিয়ে গুগল ক্লাউডও। বর্তমানে 85,000-এর বেশি প্রতিষ্ঠান জেমিনি ব্যবহার করছে, যা বছরে 35 গুণ প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়। তবে এই সাফল্যের মাঝেও গুগল রয়েছে নিয়ন্ত্রণ সংক্রান্ত চাপের মুখে। মার্কিন বিচার বিভাগের মামলায় একচেটিয়া প্রতিযোগী হিসেবে অভিযুক্ত তারা। তবুও আশাবাদী সুন্দর পিচাই। তিনি বলেন, এআই গুগলের সার্চকে আরো উন্নত করছে। বিশেষ করে তরুণদের মাঝে বাণিজ্যিক অনুসন্ধানের হার বেড়েছে দৃশ্যমানভাবে। মাইলস্টোন দুর্ঘটনায় রাষ্ট্রীয় শোক পালনের পাশাপাশি কুয়েতের বাংলাদেশ দূতাবাসের আয়োজনে দোয়া মাহফিল হয়েছে। শোক পালনের অংশ হিসেবে দূতাবাসের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। দোয়া মাহফিলে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য লাভের দোয়া করা হয়। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম মিনিস্টার আবুল হোসেন, কাউন্সিলর ইকবাল আক্তার সহ সংশ্লিষ্টরা। দেশীয় ফল পরিচিতির মাধ্যমে নিজস্ব সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াতে দুবাইয়ে হয়ে গেল দিনব্যাপী ফল উৎসব। বিভিন্ন প্রদেশ থেকে প্রায় 7 শতাধিক বাংলাদেশি উৎসবে যোগ দেন। জাসদুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। প্রবাসীদের মাঝে দেশীয় ফলের স্বাদ ও ঐতিহ্য তুলে ধরতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিজনেস অ্যাসোসিয়েশনের আয়োজনে পালিত হয়েছে দিনব্যাপী ফল উৎসব।
80টি পরিবারের 7 শতাধিক বাংলাদেশির সম্মিলিত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসব মুখর হয়ে ওঠে দুবাইয়ের ইনডোর ফুটবল মাঠ প্রাঙ্গণ। এখানে আমার ফার্স্ট টাইম এরকম একটা ফ্রুট ফেস্টিভ্যাল আসা। এখানের মধ্যে অনেক রকমের ফ্রুটস দেখছি, তারপরে যেমন কাঁঠাল, আম, আনারস দেখলাম, কাঁঠাল দেখলাম, তরমুজ দেখলাম। আম, কাঁঠাল, আনারস, আমড়া, পেয়ারা সহ প্রায় 50 জাতের ফল প্রদর্শনীর পাশাপাশি দেশীয় ফলের উপর শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগামীতে মৌসুমী ফলের সাথে আমরা বড় আকারে চাই। বাংলাদেশে এরকম অনেক জায়গায় গেছিলাম, বাট এই জায়গাটা অনেক বেশি ভালো লাগতেছে বিকজ এটা দেশের বাইরে ফার্স্ট টাইম একটা ফুড ফেস্টিভ্যালে আসছি। সাধারণত দেশ থেকে নিয়ে আসা বা স্থানীয়ভাবে সংগ্রহ করা বিভিন্ন ধরনের ফল প্রদর্শন উপভোগ করতেই এ ধরনের আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। বাংলাদেশি যে ফ্রুট এবং ভেজিটেবল যে উৎপাদন, সেগুলা সারা বিশ্বের মধ্যে আমরা আমদানি রপ্তানি বাড়ানোর জন্য এই আয়োজনটা করেছি। মূলত উৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির পরিবার, শিশু কিশোর, বিভিন্ন সংগঠনের নেতারা। আমাদের বাংলাদেশের ফ্রুটস এখানে ব্র্যান্ডিং হচ্ছে, বাংলাদেশের সংস্কৃতিকেও কিন্তু আমরা এর মাধ্যমে তুলে ধরছি। ইউএইতে বাংলাদেশের ফল রপ্তানির যে সম্ভাবনা, সেটা অবশ্যই সামনে বাড়বে। বিদেশের মাটিতে দেশীয় ফলের প্রচার ও প্রসার করা এবং প্রবাসীদের মধ্যে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।